নিরাপত্তা নিশ্চিত না করেই যত্রতত্র গড়ে উঠছে কারখানা। যে কোনো সময় মারাত্মক দুর্ঘটনার আশঙ্কা, অসহায় ফায়ার সার্ভিস। কারোর সাথে কোনো যোগাযোগ নেই, সমন্বয় নেই। দেখা গেল যে এলাকায় ভবনের অনুমোদন নেই, সে এলাকায় ইন্ডাস্ট্রি করার অনুমোদনটি পেয়ে গেছে অন্য কোনো কর্তৃপক্ষের কাছ থেকে। বিল্ডিং এর সাথে আর একটা বিল্ডিং লেগে আছে, কিন্তু আমি মাঝখানে গিয়ে যে কাজ করার কথা সে পরিবেশ নাই। আমার লেডারটা ফিট করতে পারবো না, আমার ইকুইপমেন্ট গুলো সেট আপ করতে পারবো না। একযোগে শিল্প দুর্ঘটনার একটি মামলারও বিচার শেষ হয়নি। আইনি জটিলতা ও তদন্তে গাফিলতিকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। পুলিশ যদি তাদের তদন্তটা শেষ না করেন, এখানে চাইলে আসলে ডিলে করানো যায়। দেখছিলেন সময়ের বিশেষ শিরোনাম। দুপুরের সময় আপনাদের সঙ্গে আছি আমি তানজিম মুনিয়াত এবং আমি সাইফুল লুত্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আইসিটি ফর ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড পেলেন সজীব ওয়াজেদ জয়। এই পুরস্কার ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আরো গতি আনবে বললেন প্রধানমন্ত্রী। জঙ্গি সংগঠন 90 জেএমবিতে সক্রিয় করা হচ্ছে নারী ও শিশুদের। কর্মী সংকটে নিজেদের পরিবারের সদস্যদেরও দলে ভেড়াচ্ছে জঙ্গিরা। পল্টন থানার নাশকতার মামলায় মির্জা ফখরুল সহ 20 দলীয় জোটের 74 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন। 4 ডিসেম্বর সাক্ষ্য গ্রহণ। চুরি যাওয়া রিজার্ভের $1.5 কোটি ফেরত পেতে আইনি বাধা নেই জানালেন অ্যাটর্নি জেনারেল। অর্থ পাচার শূন্যে নামিয়ে আনতে সক্ষমতা বাড়ানোর তাগিদ। পদ্মার ভাঙনে বিলীন শরীয়তপুরের জাজিরা নড়িয়ার বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান। বন্ধ হয়ে গেছে পাঠদান কার্যক্রম। অনিশ্চয়তায় 4000 ছাত্রছাত্রীর ভবিষ্যৎ। কোনো পরিকল্পনা ছাড়াই আবাসিক এলাকায় কারখানা গড়ে ওঠায় যে কোনো সময় ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা। এই অবস্থায় বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটলে বিপর্যয় নেমে আসবে বলে আশঙ্কা ফায়ার সার্ভিসের। বিভিন্ন সংস্থার সমন্বয়হীনতার কারণেই এই ধরনের পরিস্থিতির সৃষ্টি হচ্ছে বলে মনে করছেন নগর পরিকল্পনাবিদরা। 60 বর্গ মাইলের এই চট্টগ্রামের জনসংখ্যা 60 লাখেরও বেশি। প্রতি বর্গ কিলোমিটারে বসবাস প্রায় 1 লাখ মানুষের। আর ঘনবসতিপূর্ণ এলাকায় গড়ে উঠেছে বিপজ্জনক শিল্প কারখানা। বিশেষ করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএর মাস্টার প্ল্যানের কোনো ছাপই নেই এখানকার উন্নয়নে। ফলে চরম ঝুঁকির মধ্যে পড়তে হচ্ছে নগরবাসীকে। যদি আবাসিক এলাকাতে একটা বিল্ডিং এর মধ্যে আগুন লেগে যায় এরকম একটা শিল্প কারখানায়, তাহলে সেটার এফেক্ট আশেপাশে ভবনগুলির মধ্যে পড়বে। যদি এই ভবনটা ধসে যায় কোনো কারণে, আগুন লাগার কারণে, তাহলে তার আশেপাশে বিল্ডিং যদি থাকে সেগুলিও ক্ষতিগ্রস্ত হবে। আশেপাশের লোকজন যারা আবাসিক এলাকায় থাকার জন্য নিজেরা বাড়ি ঘর বানিয়েছে, টাকা পয়সা ইনভেস্ট করেছে, তারা নিজেরা অজান্তেই বিপদের মধ্যে পড়ে যাবে। নগরীর উন্নয়ন ও নগরবাসীর সুযোগ সুবিধা দেখভালের সাথে যুক্ত সিটি কর্পোরেশন, সিডিএ, পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিসের মতো অন্তত 15টি সরকারি কিংবা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, কিন্তু এর কোনোটির কাজে সমন্বয় নেই বলে অভিযোগ নগর পরিকল্পনাবিদের। ভবনের অনুমোদন দেয় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এবং অন্যান্য লাইসেন্স জেলা প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন ডিপার্টমেন্ট দিয়ে থাকে, এবং এখানে কোনো কারোর সাথে কোনো যোগাযোগ নেই, সমন্বয় নেই। দেখা গেল যে এলাকায় ভবনের অনুমোদন নেই, সে এলাকায় ইন্ডাস্ট্রি করার অনুমোদনটি পেয়ে গেছে অন্য কোনো কর্তৃপক্ষের কাছ থেকে। এর ফলে আগুনের মতো দুর্ঘটনা প্রতিরোধে রাখা হচ্ছে না কোনো ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা। সে সাথে প্রাকৃতিক জলধারগুলোও চলে যাচ্ছে দখলে। বিল্ডিং এর সাথে আর একটা বিল্ডিং লেগে আছে, কিন্তু আমি মাঝখানে গিয়ে যে কাজ করার কথা সে পরিবেশ নাই। আমার লেডারটা ফিট করতে পারবো না, আমার ইকুইপমেন্ট গুলো সেট আপ করতে পারবো না। তাহলে আমি দ্রুত গতিতে যে সার্ভিসটা দেওয়ার কথা সেই সার্ভিস আমার দেওয়া সম্ভব হবে না। এই অবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে যে সংস্থার সবচেয়ে বেশি ভূমিকা রাখা দরকার, সেই পরিবেশ অধিদপ্তরও রয়েছে নানা আইনি বাধ্যবাধকতার গেড়াকলে। ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে আবাসিক ভবনে যারা অনুমোদন দিচ্ছে, দোষটা ঠিক তাদেরই হওয়া উচিত, কারণ এটা অলরেডি ঘোষিত। বিশেষ করে এটা বেশি ফেস আমরা করি নাসিরাবাদ ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে। আপনারা রিসেন্ট দেখেছেন যে এখানে প্রচুর ভবন হয়েছে, আবাসিক ভবন, কিন্তু এটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। যথাযথ কর্তৃপক্ষ যারা এই ভবনের অনুমোদনটা দিচ্ছে, ওদের আরো বেশি কনসাস হওয়া উচিত। শুধুমাত্র নগরীতে ছোট বড় গার্মেন্টস রয়েছে অন্তত 500। এর বাইরে বড় শিল্প হিসেবে স্টিল মিল কারখানা রয়েছে 5টিরও বেশি। এছাড়া অন্যান্য শিল্প কারখানার সংখ্যা 5000-এর কম নয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। সময় সংবাদ, চট্টগ্রাম।
এদিকে দেশে ভয়াবহ বিভিন্ন শিল্প দুর্ঘটনায় দায়ের হওয়া একটি মামলারও বিচার শেষ হয়নি। দু একটি মামলা বিচারের পর্যায়ে গেলেও অধিকাংশ মামলা পড়ে আছে তদন্তে। এজন্য আইনি জটিলতা ও তদন্তে গাফিলতিকে দায়ী করছেন আইনজীবীরা। শ্রমিক অধিকার নিয়ে সোচ্চার সংগঠনগুলো বলছে, শ্রমিকের স্বার্থ ও নিরাপত্তার দিকে নজর না দিয়ে শিল্প কারখানা মালিকদের কেবল মুনাফামুখী ব্যবসার প্রবণতার কারণে মৃত্যুর মিছিল থামছে না। আফজাল হোসেনের রিপোর্ট। সাভারের স্পেকট্রাম, রানা প্লাজা থেকে গাজীপুরের ডাম্পাকো প্রতিনিয়তই ঘটছে এ ধরনের শিল্প দুর্ঘটনা। বাংলাদেশ ইনস্টিটিউট অফ লেবার স্টাডিজের গত 18 বছরের হিসেবে শিল্প দুর্ঘটনায় নিহতের সংখ্যা 5,375, আহত প্রায় 11,000 মানুষ, তাদের অধিকাংশই পোশাক শ্রমিক। প্রতিটি দুর্ঘটনার পর হত্যা ও ক্ষতিপূরণ চেয়ে আদালতে পৃথক মামলা হলেও একযুগেও শেষ হয়নি কোনো মামলার বিচার কাজ। শুধুমাত্র রানা প্লাজা ও তাজরিন মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলেও অন্য মামলাগুলো আটকে আছে তদন্তেই। বিশেষজ্ঞরা বলছেন, আইনি জটিলতা ও তদন্ত কর্মকর্তাদের গাফিলতি দীর্ঘসূত্রিতার প্রধান কারণ। ফৌজদারি আইনে আমরা এই মামলাগুলো করি, সেইটার এক ধরনের দুর্বলতা তো আছে, এটা তো স্বীকার করতেই হবে। এখানে চাইলে আসলে ডিলে করানো যায়। পুলিশ যদি তাদের তদন্তটা শেষ না করেন তাহলে এখানে সরকারের সদিচ্ছার অভাব আছে মনে করি আমি। শাস্তি হতেই হবে। এটা এই জন্য না যে আমরা ওই ব্যক্তির শাস্তি চাচ্ছি, অবশ্যই আমরা অপরাধীর শাস্তি চাই, কিন্তু এই জন্য যে ভবিষ্যতে মানুষ যাতে সতর্ক হয়। একই সঙ্গে মামলাগুলো নিষ্পত্তির জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো, শিল্প কারখানা মালিকদের অতি মুনাফামুখী প্রবণতা রোধ এবং শ্রমিকদের স্বার্থ ও নিরাপত্তা নিশ্চিতে আইনি কাঠামো সৃষ্টির তাগিদ দিয়েছেন তারা। তারা মনেই করে না যে তাদের পণ্যর চাইতে শ্রমিকের জীবনের গুরুত্ব বেশি। রাষ্ট্র যদি দায়িত্ব নিয়ে নিজেদের উদ্যোগ নিয়ে যদি নিজেরা এই বিষয়গুলো ফয়সালা না করে তাহলে কিন্তু এর প্রতিকার হবে না। ব্যবসায়ীরা ব্যবসায়িক লাভের কথা চিন্তা করে মানুষের জীবনের তো বেশি কম মূল্য দিচ্ছেন, যেটা ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হওয়া উচিত এবং এটার জন্য আলাদাভাবে মামলা হওয়ার, আলাদাভাবে আইন তৈরি হওয়া প্রয়োজন। এদেরকে শাস্তির মুখোমুখি দাঁড় করানো। এছাড়া হতাহত শ্রমিকদের ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারণে উচ্চ আদালতের নির্দেশে গঠিত কমিটির সুপারিশ এবং আইএলওর তত্ত্বাবধানে মালিক শ্রমিক চুক্তির বাস্তবায়নের পরামর্শ তাদের। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে আইসিটি ফর ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। ওয়ার্ল্ড অর্গানাইজেশন অফ গভর্নেন্স অ্যান্ড কম্পিটিটিভনেস, প্ল্যান্টিফ্রিনিও, গ্লোবাল ফ্যাশন ফর ডেভেলপমেন্ট ও নিউ হেভেন বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ বিজনেস সম্মিলিতভাবে এই পুরস্কার প্রদান করে। পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও উপস্থিত ছিলেন। এ সময় তিনি বলেন, এই পুরস্কার ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আরও গতি আনবে। নিউ ইয়র্ক থেকে বিস্তারিত জানিয়েছেন আমাদের প্রতিনিধি শিহাবুদ্দিন কিসলু। সোমবার নিউ ইয়র্কের মিলেনিয়াম হোটেল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের হাতে পুরস্কার তুলে দেন হলিউড অভিনেতা রবার্ট ডেভি। গেল 7 বছরে আওয়ামী লীগ সরকারের হাত ধরে বাংলাদেশের তথ্য প্রযুক্তি খাতে যে অভাবনীয় সাফল্য অর্জিত হয়েছে তাতে অবদানের জন্য তাকে এই পুরস্কার দেওয়া হয়। আমার ডিজিটাল বাংলাদেশের যে ভিশনটা ছিল, আমাদের সরকারের সকল মানুষ, যত বড় মন্ত্রী হন, মন্ত্রীবর্গ থেকে নিয়ে একদম সেক্রেটারি অফিসার পর্যন্ত সবাই এটাকে এমনভাবে আপন করে নিয়ে বাস্তবায়ন করতে নেমেছে। তাদের পরিশ্রমের কারণে আমরা আজকে এই পুরস্কার পেয়েছি। অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জাতিসংঘের বর্তমান ভাইস প্রেসিডেন্ট সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে রাখা বক্তব্যে সজীব ওয়াজেদ জয়কে সম্মাননা প্রদানের জন্য ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে অভাব, দারিদ্র্যমুক্ত ও অর্থনৈতিক সমস্যার সমাধান করে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেন তিনি। It's a pleasure to be invited to this reception. I thank the organizers for nominating someone from Bangladesh for the award being given this evening. He is making this mark in realizing Sonar Bangla. It means Golden Bengal. That means hunger-free, poverty-free, developed Bangladesh. Bangladesh, we have made substantial investment in expanding our IT infrastructure and building an IT-educated workforce. We have seen a sea change in broadband access and IT-enabled public services.
এর আগে 2007 সালের তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ হিসাবে সজীব ওয়াজেদ জয়কে ইয়ং গ্লোবাল লিডার নির্বাচন করে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। প্রথম বাংলাদেশি হিসাবে তাকে ওই সম্মাননা দেওয়া হয়। শিহাবুদ্দিন কিসলুর, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। এদিকে আজ শুরু হচ্ছে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭১তম অধিবেশন। এবার সাধারণ পরিষদের অধিবেশনের মূল প্রতিপাদ্য বসবাসযোগ্য ভবিষ্যৎ পৃথিবীর জন্য টেকসই উন্নয়নে বৈশ্বিক পরিবর্তন। নতুন সভাপতি পিটার থমসন ৭১তম অধিবেশনে সভাপতিত্ব করবেন। সম্মেলন উদ্বোধন করবেন বান কি মুন। এদিকে সোমবার লার্জ মুভমেন্ট অফ রিফিউজিজ অ্যান্ড মাইগ্রেশন শীর্ষক প্ল্যানারি বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘ সদর দপ্তর থেকে যুক্তরাষ্ট্র প্রতিনিধি শিহাবুদ্দিন কিসলুর পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সোমবার জাতিসংঘ সদর দফতরে লার্জ মুভমেন্ট ফর রিফিউজিস অ্যান্ড মাইগ্রেশন শীর্ষক প্লেনারি সেশন এবং গ্লোবাল ইম্প্যাক্ট ফর সেফ, রেগুলার অ্যান্ড অর্ডারলি মাইগ্রেশন শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। সকালে প্লেনারি বৈঠকে বক্তৃতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বাস্তু সমস্যাকে বর্তমান বিশ্বের সবচেয়ে বড় সমস্যা বলে উল্লেখ করেন। Migration is a public good. Migration must be appreciated as a reality and freedom enhancer. Let me underline a few aspects of migration governance. First, mutual trust and respect, shared responsibility and inclusiveness are critical to address migration comprehensively. Migrants' rights have to be secured in all situations, irrespective of their status. For harmony across our diverse societies, protection and promotion of rights of migrants and refugees are equally essential. Migration and mobility need to be placed in a new positive narrative. Bangladesh has, therefore, proposed a global compact on migration addressing some of the long-standing gaps in migration governance. বিকেলে গোলটেবিল বৈঠকে কো-চেয়ার হিসেবে সুইডেনের প্রধানমন্ত্রীর সঙ্গে যৌথভাবে সভা পরিচালনা করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে উদ্বাস্তুদের মানবাধিকার নিশ্চিত করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান বক্তারা। এর আগে দুপুরে নিউ ইয়র্কের ওয়ালড্রফ এস্টোরিয়া হোটেলে বিজনেস কাউন্সিল ফর ইন্টারন্যাশনাল আন্ডারস্ট্যান্ডিং BCIUর নেতাদের সঙ্গে বৈঠক করেন শেখ হাসিনা। বাংলাদেশ সরকার বিনিয়োগ বান্ধব উল্লেখ করে তিনি বলেন, বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেবে তার সরকার। US in 2013 sadly suspended its GSP privileges to Bangladesh. It was an unkind act. Even sadder was when US in 2015 restored its GSP privileges to all South Asian countries except Bangladesh. It is vital for the US to give Bangladesh apparel duty and quota-free access to its market. একই দিন মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সুচির সঙ্গে পার্শ্ব বৈঠকে মিলিত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি রোহিঙ্গা সহ মিয়ানমারের ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর সমস্যা সমাধানে গঠিত বিশেষ কমিশনের প্রতি সমর্থন জানান। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বুধবার ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারের অধিবেশনে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তার শেষ বক্তব্য রাখবেন। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান শেষে ২৬ সেপ্টেম্বর দেশে ফিরলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণসংবর্ধনা দেওয়া হবে। দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর বৈঠক শেষে কথা জানান দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ। এ সময় জঙ্গি দমনের সরকারের দৃঢ় প্রত্যয়ের কথা ব্যক্ত করেন তিনি। ২৬ তারিখ বিকাল ৪টায় ঢাকা এয়ারপোর্ট থেকে গণভবন পর্যন্ত শোভাযাত্রা হবে। ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিন, সকালে আমরা ফুল শুভেচ্ছা দিব এবং ৩টায় কৃষিবিদ ইনস্টিটিউটে আমরা আলোচনায় সভা করব। জঙ্গি যেই থাকুক, যে দলেই থাকুক বা যেখানেই থাকুক, এই সরকার আপনার তাদের রেহাই দেবে। খালেদা জিয়ার যে রাজনৈতিক কৌশল নিয়েছেন সেটা কিন্তু আপনার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার অংশ না। জঙ্গিদেরকে লেলিয়ে দেওয়া এটা কিন্তু গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার অংশ না। তো আশা করি যে তারা আবার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় অন্তর্গত থাকবে। দুপুরের সময় আর থাকছে স্ত্রী হত্যায় সম্পৃক্ততার অভিযোগ গাজীপুরের কাউন্সিলরের বিরুদ্ধে, পরকীয়ায় বাধা দেওয়ার হত্যাকাণ্ড বলছে পরিবার। শ্বাসরোধে মৃত্যু জানালেন ময়নাতদন্তকারী চিকিৎসক। এবং টাঙ্গাইলে বজ্রপাতে 2 ছেলে সহ বাবার মৃত্যু। সুনামগঞ্জ, কিশোরগঞ্জ ও মানিকগঞ্জে আরো 5 জন নিহত।
রাজধানীর পল্টন থানায় দায়ের করা নাশকতার মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ ২০ দলের ৭৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। সকালে শুনানির শেষে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতের বিচারক আলী মাসুদ শেখ। মামলার অভিযোগে বলা হয়, বিএনপি ডাকা অবরোধ কর্মসূচির সময় উস্কানিমূলক বক্তব্য দেয়া, পুলিশের কাজে বাধা দেয়া এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে মামলা দায়ের করে পুলিশ। 2012 সালের 13 ডিসেম্বর রাজধানীর পল্টন থানায় নাশকতার অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছিল। মামলার পরবর্তী শুনানির দিন আগামী 4 ডিসেম্বর ধার্য করেছেন আদালত। মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোন কথা বলেছেন, কাউকে হুকুম করেছেন, কাউকে কোনো কার্যক্রমে অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন, এরকম কোনো বর্ণনা নাই। স্থানীয় কোনো সাক্ষী নাই। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আসামি করার জন্য পুলিশ তাদের সাজোয়া কিছু লোক দিয়ে অন্যায়ভাবে, যা মামলার মূল এজাহারের সাথে যার কোনো মিল নাই, এইরকম অমিল সম্বলিত কিছু বক্তব্য তার বিরুদ্ধে উপস্থাপন করে পুলিশ তার নিজস্ব কায়দায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে এই মিথ্যা মামলা তৈরি করেছেন। আমরা আদালতকে চার্জ বিষয়ে আমরা বলেছি, আদালত আসামিপক্ষের বক্তব্য দীর্ঘক্ষণ শুনেছেন। শোনার পরে আদালত সকল আসামির বিরুদ্ধে, মির্জা ফখরুল সহ সকল আসামির বিরুদ্ধে 143, 307, 186, 334 দ্বারা চার্জ গঠন করেছে এবং এই মামলাটি আগামী 4, 12, 16 তারিখে সাক্ষীর জন্য দিন ধার্য করেছেন। জঙ্গি সংগঠন 90 জেএমবিতে সক্রিয় করা হচ্ছে নারী ও শিশুদের। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর অভিযানে নেতাকর্মী গ্রেফতার, নিহত হওয়া এবং নতুন কর্মী যোগ দেওয়ার প্রবণতা কমে যাওয়া সহ কয়েকটি কারণে নিজেদের পরিবারের নারী সদস্যদের দলে ভেড়াচ্ছে জঙ্গিরা। এক্ষেত্রে তাদের ব্যবহার করা হচ্ছে মূলত তথ্য আনা নেওয়ার জন্য। একথা জানিয়েছেন কাউন্টার টেরোরিজম ইউনিটের অতিরিক্ত উপকমিশনার সানোয়ার হোসেন। সমাজবিজ্ঞানীরা বলছেন, নারীরা স্বেচ্ছায় জঙ্গিবাদে জড়াচ্ছে নাকি তাদের বাধ্য করা হচ্ছে তা খতিয়ে দেখতে হবে। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। নারীদের জঙ্গিবাদে উদ্বুদ্ধ হওয়া কিংবা সক্রিয়ভাবে অংশ নেওয়া, এসব তথ্য পাওয়ার কথা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী বলছিল গুলশান হামলার পর থেকেই। অনেক জঙ্গি সদস্য সপরিবারে নিখোঁজ হয়েছে এমন খবরও ছিল তাদের কাছে। সম্প্রতি আজিমপুর অভিযানে পুলিশকে লক্ষ্য করে মরিচের গুঁড়ো ছিটিয়ে পালিয়ে যাওয়ার সময় 3 নারীকে আটকের পর আরও জোরালো হয় বিষয়টি। পুলিশ বলছে, আটক এই নারীরা তালিকাভুক্ত জঙ্গি মারজান, বাশারুজ্জামান ওরফে চকলেট এবং তানভীর কাদেরের স্ত্রী। এসব জঙ্গিরা নিজেদের সন্তানকেও দিয়েছে জঙ্গিবাদের দীক্ষা। এছাড়া গেল 16 আগস্ট 90 জেএমবির সঙ্গে যুক্ত অভিযোগে 4 নারীকে এবং 7 সেপ্টেম্বর একই অভিযোগে 2 দম্পতিকে আটক করে র্যাব। পুলিশ বলছে, নানা কারণে কোণঠাসা হয়ে পড়া 90 জেএমবি সংগঠনের বিস্তৃতি বাড়াতে বেছে নিয়েছে এই পন্থা। সদস্য সংগ্রহের যে সীমাবদ্ধতা, সদস্যদের গ্রেপ্তার হওয়া এবং স্বল্পতম সদস্যদেরকে ডাইভার্সিফাইড ব্যবহারের মাধ্যমে জঙ্গিবাদের যে তাদের কার্যক্রমটা সেটা পরিচালনা করা, এই প্রত্যেকটা উদ্দেশ্যের জন্যই তারা নারী এবং শিশুদেরকে ব্যবহার করতেছে। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর অভিযান কিংবা নিয়মিত তল্লাশির সময় অনেক ক্ষেত্রেই নারীদের প্রতি নমনীয় মনোভাব দেখানো হয়, আর এটিকেই সুযোগ হিসেবে কাজে লাগাতে চাইছে 90 জেএমবি। ল এনফোর্সমেন্ট এজেন্সির যে অ্যাক্টিভিটিস, সেই অ্যাক্টিভিটিসগুলোতে নারী এবং শিশুরা চেকিং এর ক্ষেত্রে বা সন্দেহের তালিকাতে একটু উইক সাইড থাকে। এই দুর্বলতার সুযোগ নিয়ে কোনো কিছু ক্যারি করা বা কোনো কিছু আক্রমণ করার সুযোগ রয়েছে। সমাজবিজ্ঞানীরা বলছেন, সব নারী যে স্বতঃস্ফূর্তভাবে জঙ্গিবাদে জড়াচ্ছে এমনটা নাও হতে পারে। এর পেছনে থাকতে পারে পুরুষতান্ত্রিক মনোভাবের প্রভাব। পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা কিন্তু পুরুষের একটা বিশেষ অবস্থান থাকে পরিবারে, সমাজে এবং তার গোষ্ঠীর মধ্যে, এবং পুরুষ অনেক সময় কমেন্ট করে নারীকে যে তুমি এই কাজটা করো। একটা পুরুষ যখন এই পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থায় একটা বিশেষ রাজনীতির সাথে জড়িয়ে যায়, তখন দেখা যাবে যে তার বাড়ির যে অপরাপর যারা মহিলা সদস্য, তারাও হয়তো বা সেটা দ্বারা প্রভাবিত হচ্ছে। সেটা তারা যদি স্বতঃস্ফূর্তভাবে হয়, আর একটা হতে পারে যে তাদেরকে জোর করে যদি করানো হয়। তিনি আরো বলেন, এক ধরনের ভ্রান্ত আদর্শিক ধারণাকে ভিত্তি করে পরিচালিত হয় সন্ত্রাসবাদ, আর তাই এটিকে মোকাবেলা করতে হলে আইনের পাশাপাশি ধর্মের সঠিক আদর্শের প্রচার জরুরি। মেয়ের একটা ডিপেন্ডেন্স। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। দেখছেন দুপুরের সময়। দুরন্ত বাইসাইকেল, উড়ে চলো দুরন্ত গতিতে। বেসরকারি পর্যায়ে উদ্যোক্তারা এগিয়ে না এলে সরকারের পক্ষে শিল্প খাতকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। সকালে রাজধানীর ড্যাফোডিল ইউনিভার্সিটিতে আয়োজিত কৃষি প্রক্রিয়াজাত পণ্য বিষয়ক এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। এ সময় ছোট ছোট উদ্যোগ নেয়ার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বানও জানান মন্ত্রী।
ইউনিয়ন পর্যায় থেকে উপজেলা পর্যায় থেকে কিন্তু আমরা উদ্যোক্তা তৈরি করছি। আমরা চাই গ্রামীণ অর্থনীতি সুদৃঢ় করার মাধ্যমে এবং এসএমই ফাউন্ডেশন এবং আপনাদের ক্ষুদ্র উদ্যোক্তাদের সহযোগিতার মাধ্যমে আমরা বৃহৎ আকারে শিল্পে যাতে যেতে পারি। শুধু সরকার কোনো দেশের কিন্তু সবকিছু করতে পারে না যদি না প্রাইভেট সেক্টর থেকে এগিয়ে না আসে এবং প্রাইভেট সেক্টরের সহযোগিতা না থাকে। আমরা ইচ্ছা করলে উদ্যোক্তা সৃষ্টি করতে পারবো না, কারণ সরকারের পক্ষ থেকে ইনভেস্ট করার সুযোগ খুব কম। তুরস্কের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণের জন্য দেশটির সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে বাংলাদেশ, জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ। সেই সঙ্গে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকারের প্রস্তাবও দেওয়া হয়েছে। সকালে সচিবালয়ে তুরস্কের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কথা জানান বাণিজ্য মন্ত্রী। এ সময় যুদ্ধাপরাধীদের ফাঁসি কার্যকরের ব্যাপারে তুরস্কের দেয়া প্রতিক্রিয়াকে দেশটির নিজস্ব মতামত দাবি করে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত দেভরিম অজতুর্ক বলেন, এতে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে কোনো প্রভাব পড়বে না। তুরস্কের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করতে পারি, তাহলে আমাদের রপ্তানি আরো বেশি বৃদ্ধি পাবে, আমাদের বাংলাদেশ আমরা লাভবান হব। তুরস্কে যে ব্যর্থ সেনা অভ্যুত্থানের অনেক লোক মৃত্যুবরণ করেছে সেটি তিনি উল্লেখ করেছেন, এবং 1971 আমাদের দেশে 30 লক্ষ লোককে হত্যা করা হয়েছিল, যার জন্য আমরা বিচার করতে বাধ্য হয়েছি। এইটা আমরা উভয়ে আলোচনা করলাম যে এগুলি কোনো দেশের জন্য আমরা প্রত্যেক একমত যে শান্তি স্থিতিশীলতা এটাই হলো আমাদের প্রধান লক্ষ্য, সেটা তুরস্কেরই হোক বাংলাদেশের। অর্থ পাচার প্রতিরোধে বাংলাদেশের ভূমিকা প্রশংসনীয়। আন্তদেশীয় আইনি সহায়তা, অর্থ পাচার সংক্রান্ত গোয়েন্দা নজরদারি, এই দুই সূচকেও বাংলাদেশের অগ্রগতি সন্তোষজনক বলে মনে করে মানি লন্ডারিং প্রতিরোধে এশিয়া প্যাসিফিক দেশগুলোর সংগঠন এপিজি। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত সংগঠনটির 19তম সম্মেলন শেষে দেশে ফিরে সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তিনি জানান, ফিলিপিন্সের আদালতের আদেশের পর রিজার্ভে চুরি যাওয়া 1,20,00,000 টাকা ফেরতের সব আইনি বাধা কেটে গেল। এশিয়া প্যাসিফিক অঞ্চলের 121টি দেশের অর্থ পাচার প্রতিরোধ গ্রুপ এপিজি এ দেশগুলোর মানি লন্ডারিং প্রতিরোধে কি অগ্রগতি তারই মূল্যায়ন হয় প্রতি বছরের সম্মেলনের মাধ্যমে, যার 19তম সম্মেলন হওয়ার কথা ছিল বাংলাদেশে। কিন্তু গুলশানের হলি আর্টিজান ও শোলাকিয়ায় হামলার ঘটনায় সম্মেলনের স্থান পরিবর্তন করে সংগঠনটি। গত 5 থেকে 8 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হওয়া এই সম্মেলন থেকে দেশে ফিরে অ্যাটর্নি জেনারেল জানান, অর্থ পাচার প্রতিরোধে বাংলাদেশের ভূমিকায় সন্তুষ্ট এপিজি। 3টা ধাপে এটাকে অ্যাসেসমেন্ট করা হয়, একদম সর্বনিম্ন অ্যাকসেপ্টেবল না এরকম, আরেকটা হলো মোটামুটি, আরেকটা হলো বেশ ভালো। তাই আমাদের দুটো ইস্যুতে আমরা বলেছিলাম যে আমাদের এই দুটো ইস্যুতে আমরা যেগুলো কাজ করেছি সেটা আমাদেরকে এখন মডারেট থেকে সাবস্টেন্সিয়ালে উন্নতি করা হোক। এমএলআর এর ইস্যুতে এবং ফিনান্সিয়াল ইন্টেলিজেন্সের রেসপন্সের ব্যাপারে তারা আমাদেরকে সমর্থন করেছেন। অর্থ পাচার নিয়ে কাজ করা দুদকের এই আইনজীবীর মত, জনবল সক্ষমতা বাড়ানো গেলে অর্থ পাচার শূন্যের কোঠায় নেমে আসবে। আমাদের অবস্থান ইরান, অস্ট্রেলিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা এদের উপরে আমরা ঝুঁকিমুক্ত হয়েছি, বাট আমি মনে করি আমার সক্ষমতা অনেক বেশি বাড়াতে হবে, আমার প্রসিকিউশন ইউনিটকে অনেক ডেভেলপ করতে হবে, অনেক বেশি আপনার প্রসিকিউশনকে এফিশিয়েন্ট হতে হবে। এদিকে রিজার্ভ থেকে চুরি যাওয়া $1,52,50,000 বাংলাদেশকে ফেরত দিতে ফিলিপিন্স আদালতের নির্দেশে অর্থ ফেরত পেতে আইনি বাধা কেটে যাওয়ায় চুরি হওয়া বাকি অর্থ ফেরত পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন তারা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। শিডিউল বিপর্যয়ের পর দেশে ফিরে নানা দুর্ভোগে নাকাল হাজার হাজার হাজি। তাদের দাবি, মুয়াল্লিমদের গাফিলতির কারণে দেশে ফিরে বিমানবন্দরে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে তাদের। সমস্যা সমাধানে প্রয়োজনে নতুন করে নিয়ম নীতি করার দাবিও জানিয়েছেন হাজিরা। এমনিতেই ঢাকায় ফ্লাইট নামতে দেরি হয়েছে 6 ঘন্টারও বেশি। তার উপর ঢাকায় নেমে অনেকেই সময় মতো পাননি বাড়ি যাওয়ার জন্য গাড়ি, তাই বিমানবন্দরে হজ ফেরত যাত্রীদের দুর্ভোগ।
কয়েকদিন ধরেই হযরত শাহজালাল বিমানবন্দরের চিত্র এমনই। শিডিউল বিপর্যয়ের কারণে জেদ্দা থেকে প্রতিটি ফ্লাইট আসছে নির্ধারিত সময়ের অনেক পরে। এছাড়া বিমানবন্দর থেকে বের হয়ে মুয়াল্লিমদের উদাসীনতায় তাদের অপেক্ষা করতে হচ্ছে 5 থেকে 6 ঘন্টা। মঙ্গলবারের চিত্র যার ব্যতিক্রম নয়। আমাদের ফ্লাইট ছিল বাংলাদেশ টাইমে এই সাড়ে 8টায়, সেই টাইমটা 3 ঘন্টা লেট হয়েছে। কালকে সকালে জার্নি শুরু করেছি আমরা 7টায়, গাড়িতে চলছে এখন পর্যন্ত। আর আমরা আজকে হচ্ছে আমরা রাজশাহী যাব। গাড়ি তো আমরা মোয়াল্লিমকে বলে রাখছিলাম, তার আমরা সবকিছু কমপ্লিট, 7:30টার ভিতরে এখানে গাড়ি থাকবে। এখন আসে দেখছি গাড়ি নাই। আমাদের হিসাব ছিল 1টা দিয়ে পৌঁছবো, আর এখানে আসি পৌঁছলাম আমরা সকালে। এ পর্যন্ত 30টি ফ্লাইটে প্রায় 10,000 যাত্রী দেশে ফেরত এসেছেন। হাজিদের দাবি সর্বোচ্চ সেবা দিতে বাংলাদেশ ও সৌদি সরকারের চেষ্টার কমতি না থাকলেও প্রত্যাশিত সেবা দিচ্ছেন না বিভিন্ন এজেন্সির মুয়াল্লিমরা। বাংলাদেশি হাজিদেরকে সৌদি আরবের মানুষরা টোটালি অল অ্যান্ড অ্যাভারেজ সবাই আমাদেরকে খুব নেগলেক্ট করে। ব্যক্তিগতভাবে যেটা মনে হয়েছে, এটা তো মুয়াল্লিমদের গাফিলতি। যারা সরকারিভাবে আছে এবং বেসরকারিভাবে, এই মুয়াল্লিমরা কথার সাথে কাজের কোনো মিল রাখে না। গভর্নমেন্টকেও এই মুয়াল্লিম পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করার জন্য গভর্নমেন্টের একটা এজেন্সি অবশ্যই বানানোর দরকার। মুয়াল্লিমরা যদি বলে যে আমরা ওখানে 10টার সময় নিয়ে যাব, সেই গাড়িটা ধরেন 10টা তো না, রাত্রি আসে। ইকোনমিক সাইজটা বেশি এরা ধরে ফেলেছে, যাতে দেখা যায় এই গাড়ি ভাড়া করলে হয়তো বেনিফিট তার বেশি থাকবে না। এবছর বাংলাদেশ থেকে 1 লাখেরও বেশি হাজি হজ পালন করেছেন। এর মধ্যে প্রায় 50,000 হাজি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে এবং অন্যদের সৌদি এয়ারলাইন্স সহ বিভিন্ন ফ্লাইটে দেশে ফেরার কথা রয়েছে। আগামী 17 অক্টোবর পর্যন্ত চলবে ফিরতি ফ্লাইট। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ হওয়ায় পর্যটক শূন্য কক্সবাজারের সরকারি মালিকানাধীন 2টি মোটেল। উন্নয়নে পরিকল্পনা নেওয়া হচ্ছে দাবি কর্তৃপক্ষের। স্ত্রী হত্যায় জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে গাজীপুর সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর সোলায়মান মিয়ার বিরুদ্ধে। পরকীয়ায় বাধা দেয়ায় তিনি স্ত্রী নুসরাত জাহান টুম্পাকে নির্যাতন করে হত্যা করেছেন বলে অভিযোগ করেছেন নিহতের স্বজনরা। ময়নাতদন্তের প্রাথমিক প্রতিবেদন ও প্রতিবেদনেও অভিযোগের সত্যতা মিলেছে। এদিকে ঘটনার পর থেকে পলাতক সোলায়মানকে ধরতে জোর তৎপরতা চলছে বলে জানিয়েছে পুলিশ। চঞ্চল স্বভাবের প্রাণবন্ত টুম্পার এই হাসিমাখা মুখ এখন কেবল স্মৃতি। ঘটনার সূত্রপাত মোবাইল ফোনের এক ছবি নিয়ে। স্বজনরা জানান, গত রোববার অন্য এক মেয়ের সঙ্গে স্বামী সোলায়মান মিয়ার ঘনিষ্ঠ ছবি দেখে প্রশ্ন তোলেন টুম্পা। এ নিয়েই দিনভর হয় কথা কাটাকাটি। সোমবার সকালে তালাবদ্ধ ঘরে কোনো সাড়া শব্দ না পেয়ে টুম্পার স্বজনদের খবর দেয় বাসার কাজের লোক। পরে জানালা ভেঙে বিছানায় পড়ে থাকা রক্তাক্ত টুম্পাকে নেওয়া হয় উত্তরার একটি বেসরকারি হাসপাতালে, কিন্তু ততক্ষণে টুম্পাকে মৃত ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসক। স্বামীর পরক্রিয়ার জেরেই টুম্পার জীবননাশ হয়েছে বলে অভিযোগ স্বজনদের। ছেলের মোবাইলে অন্য একটা মেয়ের সাথে আপত্তিকর অবস্থায় কোনো ছবি দেখে আবার ওই মেয়ের সাথে তার দ্বন্দ্ব শুরু হয়। পরের দিন সকালবেলা যখন বাইরে থেকে রুম তালাবদ্ধ দেখে, যখন কাজের ছোট বুয়া অনেক বেলা হয়ে যায়, তারপরও দরজা খুলে না, তখন ওর মেয়ের মাকে ফোন দেয়। মেয়ের মা 11 নম্বর সেক্টরে থাকে, ওখান থেকে সে চলে আসে 7 নম্বর সেক্টরে। এসে বাইরে থেকে তালাবদ্ধ দেখে ডাকাডাকি করে না পেয়ে পরে তারা জানালা ভেঙে ওই মৃত অবস্থায় তাকে বিছানার উপরে পড়ে থাকতে দেখায়। মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিকেল মর্গে টুম্পার ময়নাতদন্ত শেষ হয়। গায়ের আঘাতের চিহ্ন সহ অন্যান্য আলামত দেখে চিকিৎসকদের মত, নির্যাতনের পর তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তার শরীরে বিভিন্ন জায়গায় ছোট বড় কিছু জখমের চিহ্ন পাওয়া গিয়েছে এবং তার গলায় কিছু জখমের চিহ্ন পাওয়া গিয়েছে। আমার আপাতদৃষ্টিতে আমাদের মনে হচ্ছে যে হত্যা বলেই মনে হচ্ছে আমাদের কাছে। তবুও যেহেতু ঘরে তালাবদ্ধ অবস্থা পেয়েছি আমরা, তার জন্য আমরা ভিসেরা কেমিক্যাল অ্যানালাইসিসের জন্য পাঠিয়েছি রাসায়নিক পরীক্ষাগার রুমে, এবং তার ভেজানাল সব আমরা ডিএনএ অ্যানালাইসিসের জন্য পাঠিয়েছি। এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন টুম্পার স্বজনরা। তারা দেখা গেছে অনেক ক্ষমতাশালী, এখন ক্ষমতার অপব্যবহার করে জিনিসটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। এটা না করতে পারে, আমরা এটাই চাচ্ছি যে সঠিক বিচারটা হোক। এদিকে ঘটনার পর থেকে পলাতক সোলায়মানকে ধরতে জোর তৎপরতা চলছে বলে জানিয়েছে পুলিশ। নিহত টুম্পার 10 বছরের একটি ছেলে রয়েছে। 12 বছর আগে পারিবারিকভাবে বিত্তশালী ব্যবসায়ী সোলায়মান মিয়ার সঙ্গে টুম্পার বিয়ে হয় বলে জানায় পরিবার। তারেকুজ্জামান শিমুল, সময় সংবাদ, ঢাকা। টাঙ্গাইলে বজ্রপাতে বাবা ও 2 ছেলের মৃত্যু হয়েছে।
কিশোরগঞ্জ, সুনামগঞ্জ ও মানিকগঞ্জে আরও 5 জন নিহত হয়েছে। টাঙ্গাইলের মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, ভোরে উপজেলার মাগন্দি গ্রামে নিখিল হাজন নামে এক ব্যক্তির ঘরের টিনের চালে বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই নিখিল হাজন এবং তার 2 ছেলের মৃত্যু হয়। এই ঘটনায় দগ্ধ হন নিখিলের স্ত্রী। পরে তাকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদিকে কিশোরগঞ্জের করিমগঞ্জে বজ্রপাতে মা ও ছেলের মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, বৃষ্টির কারণে তারা ঘরের ভিতরেই অবস্থান করছিল। হঠাৎ করেই তাদের বসতঘরের ওপর বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এই ঘটনায় আহত হয়েছেন একই পরিবারের আরও একজন। এছাড়া সুনামগঞ্জের দিরাই উপজেলার আতনি বিলে বজ্রপাতে 2 জেলে নিহত এবং 5 জন আহত হয়েছেন। পদ্মার ভাঙনে নদীগর্ভে বিলীন হয়ে গেছে শরীয়তপুরের জাজিরা ও নড়িয়া উপজেলার 2টি উচ্চ মাধ্যমিক ও 4টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। ভবনের অভাবে প্রায় বন্ধ হয়ে গেছে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম। এ অবস্থায় নতুন ভবন নির্মাণের দাবি জানিয়েছেন শিক্ষক, শিক্ষার্থী সহ অভিভাবকরা। জেলা প্রশাসক বলছেন, শিক্ষার্থীদের পাঠদান চালিয়ে নিতে আলাদা ভবনের ব্যবস্থা নেওয়া হয়েছে। শরীয়তপুর থেকে মুফিজুর রহমান রিপনের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। এভাবেই প্রতিদিন ভাঙছে পদ্মার পাড়। আতঙ্কে দিন পার করছেন নদী তীরবর্তী শরীয়তপুরের হাজারো মানুষ। ঘরবাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমির পাশাপাশি ভাঙনের কবলে পড়ে সম্পূর্ণ বিলীন হয়ে গেছে জেলার 2টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। হুমকিতে রয়েছে অন্তত 6টি বিদ্যালয়। কয়েকদিন পর আমাদের পরীক্ষা, কিভাবে লেখাপড়া করবো তাও জানি না। অনেকেই স্কুল ছেড়ে অনেক দূরে চলে গেছে, তাদের লেখাপড়া প্রায় নষ্ট হয়ে গেছে। একটা প্রাইমারি স্কুল ভাঙে নিয়ে গেছে, অলরেডি আরেকটা ভাঙার পথে আছে। কিভাবে যে বাচ্চাদের লেখাপড়া হবে সেটা তো হবেই না। কোথায় গিয়ে লেখাপড়া করবে, তার তো থাকারই জায়গা নাই, লেখাপড়া কিভাবে করবে? ভাঙন কবলিত শিক্ষা প্রতিষ্ঠান পুনর্নির্মাণের দাবি জানিয়েছে শিক্ষকরা। সরকারের কাছে আমরা জোর অনুরোধ জানাচ্ছি, শিক্ষা প্রতিষ্ঠানগুলো যাতে দ্রুত অন্যত্র সরিয়ে নিয়ে স্থাপন করা যায় এবং এই এলাকার কোমলমতি ছেলেমেয়েরা লেখাপড়ার সুযোগ পায়। আমি ইতিমধ্যেই আমার মন্ত্রণালয়ে এবং অধিদপ্তরে, ডিডি অফিসে এবং ডিসি মহোদয়কে আমি তাৎক্ষণিকভাবে লিখেছি এবং জানিয়েছি। শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম চালিয়ে নিতে বিকল্প ব্যবস্থা নেওয়ার কথা জানালেন জেলা প্রশাসক। পাঠদান কার্যক্রম যেন শুরু করা যায়, আমরা উপজেলা নির্বাহী অফিসারকে অনুরোধ জানিয়েছি। উনি এই বিষয়ে খুব দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে আমি আশা করছি। আমরা শিক্ষার্থীদের পরীক্ষা, বার্ষিক পরীক্ষা, এসএসসি পরীক্ষা, পিএসসি পরীক্ষা সম্বন্ধে অবহিত আছি। কোনো ক্রমে এটার কার্যক্রম ব্যাহত হবে না। নড়িয়া ও জাজিরা উপজেলায় নদী ভাঙনের কবলে পড়ে 6টি বিদ্যালয়ের 4000 শিক্ষার্থীর শিক্ষা জীবন অনিশ্চয়তার মুখে পড়েছে। সময় সংবাদ, শরীয়তপুর। 450 কোটি টাকা বরাদ্দের 1 বছর পেরিয়ে গেলেও আজও শুরু হয়নি সিলেট ভোলাগঞ্জ সড়কের সংস্কার কাজ। গুরুত্বপূর্ণ এই সড়কটি এখন পুরোপুরি যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সংস্কার না করায় 37 কিলোমিটার সড়কের পুরোটা জুড়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। আর এতে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন 3 উপজেলার মানুষের পাশাপাশি পাথর ব্যবসায়ীরা। রিপোর্ট আব্দুল আহাদের, ক্যামেরায় ছিলেন নওশাদ আহমেদ চৌধুরী। সিলেট ভোলাগঞ্জ 37 কিলোমিটার সড়কের পুরোটাতেই বিশাল বিশাল গর্ত। গাড়ি নষ্ট হয়ে যাওয়ার ভয়ে অনেক আগেই যাত্রী সেবা বন্ধ করে দিয়েছেন বাস মালিকরা। অল্প সংখ্যক সিএনজি অটোরিকশা চললেও গর্তে পড়ে সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। দীর্ঘ এই সড়কের মাত্র 3 কিলোমিটার যাওয়ার পথে অন্তত 10টি সিএনজি অটোরিকশা নষ্ট হয়ে রাস্তার মাঝখানে পড়ে থাকতে দেখা যায়। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রী ও চালকরা। সিলেট যাওয়া ডাক্তার দেখাইতাম, এখন রাস্তা ভাঙার কারণে গাড়ি নষ্ট হয়ে গেছে, রাস্তা এখন গাড়ি পাওয়া যায় না। যাত্রী যাওয়ার পথে সামনে ভাঙ গেছে। এলাকাবাসী ও যাত্রীদের অভিযোগ, রাস্তার বেহাল দশার মধ্যে গর্ভবতী মায়েদের হাসপাতালে নিয়ে যেতে চরম ভোগান্তির শিকার হতে হয়। আর ব্যবসায়ীদের ক্ষতির সীমা নেই। ডুবে গেছে ওখানে আইতে সময় গাড়ি বুঝছেন নি, পানির লাগি রাস্তা। আমরা কোম্পানিগঞ্জ থেকে সিলেট পর্যন্ত গাড়ি লিয়ে আইতে হইলে 4 দিন 5 দিন লাগে। গাড়ি খাস করতে করতে জীবন নষ্ট, নয়া নয়া গাড়ি
একবারে বাঙ্গারি হয়ে গেছে। অনেক এমপি মিনিস্টাররা আইছে কিন্তু বলে যে হ্যাঁ কাজ হবে, কিন্তু এখন কাজ হয় না। 2015 সালের 7 এপ্রিল একনেকের বৈঠকে সিলেট ভোলাগঞ্জ সড়ক সংস্কারে 441 কোটি 54 লাখ টাকার প্রকল্প অনুমোদন পায়, কিন্তু 1.5 বছর পেরিয়ে গেলেও কাজের দৃশ্যত কোনো অগ্রগতি হয়নি। আমাদের কাজ তো অলরেডি শুরু হয়ে গেছে, এখন মেইনটেন্যান্স কাজ চলছে। মানে ভোলাগঞ্জ প্রকল্পে এই মুহূর্তে বর্ষা সিজনে যেহেতু আমাদের প্রথম কাজ শুরু করতে হবে মাটির নিচের অংশে কাজ, বর্ষা সিজনে এই কাজগুলো করা খুবই ক্রিটিক্যাল। এটা শেষ হলেই হয়তো 2-3 মাস সময় লাগে এগুলো শেষ, তারপরে আমরা মূল কাজে দায়িত্ব পাবো। এই সড়ক দিয়ে সিলেট সদর, কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলাবাসীর পাশাপাশি রাতারগুল, বিছনাকান্দি, ভোলাগঞ্জ ও পান্থমাই পর্যটন কেন্দ্রে মানুষ যাতায়াত করেন। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। পুষ্টিগুণ ভালো হওয়ায় রুটি সহ অনেক খাবার তৈরিতে ব্যবহার করা হয় আটা। ডায়াবেটিস সহ শারীরিক সমস্যার পাশাপাশি সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে ভাতের পরিবর্তে রুটি খান অনেকেই। এ কারণে দিন দিন বেড়েই চলেছে আটার চাহিদা। বিষয়টি মাথায় রেখে বহুমাত্রিক গবেষণার মাধ্যমে গুণগত মান বেড়েছে আটার। এর ধারাবাহিকতায় বাজারে এসেছে ফাইবার আটা বা আঁশ সমৃদ্ধ লাল আটা। পুষ্টি বিশেষজ্ঞরা বলছেন আঁশ সমৃদ্ধ এই লাল আটা বয়স্ক মানুষের জন্য স্বাস্থ্যসম্মত। আটাই পুষ্টি, ভাতে বাড়ে মেদ। পুষ্টিবিদদের মতে খাদ্যগুণ বিচারে ভাতের চেয়ে অধিক ক্যালোরি উৎপাদনে সক্ষম আটা। এছাড়া ডায়াবেটিক্স, কোষ্ঠকাঠিন্য ও হার্টের সমস্যা সহ শারীরিক নানা সমস্যার পাশাপাশি ফিটনেস ধরে রাখতে আটা রুটি খান সব বয়সী মানুষ। এ কারণে আটার চাহিদা দিন দিন বেড়েই চলেছে। আটা আরো স্বাস্থ্যসম্মত করতে গুণগত মানেও এসেছে পরিবর্তন। বর্তমানে বাজারে পাওয়া যাচ্ছে ফাইবার বা আঁশযুক্ত লাল আটা। ক্রেতারা জানালেন দেখতে একটু ভিন্ন হলেও খেতে সুস্বাদু লাল আটার রুটি। গমের যে খোসাটা এটা এর ভিতরে থাকে, যার জন্য এটা কোষ্ঠকাঠিন্যর জন্য লাল আটাটা অবশ্যই ভালো, ডায়াবেটিকের জন্য ভালো। দেখতে একটু অন্যরকম মনে হয় কিন্তু টেস্টি এবং শরীরের জন্য ভালো। বাজারে লাল আটার বেশ চাহিদা রয়েছে বলে জানালেন বিক্রেতারা। যারা নিচ্ছে একবার তারা আবার আইসা চাইতেছে, নিতেছে। লাল আটার চাহিদা আটা মোটামুটি ভালোই আছে এখন বর্তমানে চাহিদা। 2 কেজি 80 টাকা, মোটামুটি ওগুলার তুলনায় একটু বেশি। যদি আরেকটু কমে তাহলে আরেকটু বেশি চলবে। বিশেষজ্ঞরা বলছেন খুব সহজে হজম হয় লাল আটা বয়স্কদের শরীরের জন্য খুবই স্বাস্থ্যকর। হোল হুইট ফ্লাওয়ার যারা খায় এটাতে তো ফাইবার রয়ে গেছে, অন্যান্য ভিটামিনসগুলো রয়ে গেছে। ডায়াবেটিস, ওবেসিটি বা যাদের ওজন বেড়ে যাচ্ছে সেক্ষেত্রেও কিন্তু এই যে হোল হুইট ফ্লাওয়ার, এর যে আমাদের যে ফাইবারটা রয়ে গেছে এটা কিন্তু অনেকাংশেই কাজে লাগে। বিশেষ করে বলা হয় যে কোলোরেক্টাল ক্যান্সারও এটা অত্যন্ত উপকারী। তবে এই লাল আটা প্যাকেটজাত ও সংরক্ষণে বাড়তি সতর্কতার পাশাপাশি নিয়মিত পুষ্টিমান পরীক্ষার পরামর্শ দিয়েছেন পুষ্টি বিশেষজ্ঞরা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে বেসরকারি পর্যায়ের 4 শতাধিক হোটেল, গেস্ট হাউস ও রিসোর্ট পর্যটকে পূর্ণ থাকলেও উল্টো চিত্র সরকারি মালিকানাধীন 2টি মোটেলের। পর্যটন কর্পোরেশনের অধীনে পরিচালিত মোটেল প্রবাল আর উপলের অবস্থা বেহাল। পর্যটকরা বলছেন ঝুঁকিপূর্ণ, জরাজীর্ণ ও সেবার মান ভালো না মোটেল দুটির। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি মোটেলের উন্নয়নে পরিকল্পনা নেওয়া হয়েছে। সুজাউদ্দিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 1967 থেকে 1969 সালের মধ্যে পর্যটন শহর কক্সবাজারে নির্মাণ করা হয় মোটেল প্রবাল ও উপল। মূলত এই মোটেল দুটিকে কেন্দ্র করেই বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে পর্যটন ব্যবসার যাত্রা শুরু। 3 তলা মোটেল দুটিতে কক্ষ আছে 38টি করে, 1টি করে রেস্টুরেন্ট ও ডরমেটরি। কিন্তু 4 দশকের বেশি পুরনো হলেও এর কোনো আধুনিকায়ন না হয় বেহাল দশা এখন। অনেক পুরনো হোটেল, কিন্তু অন্য হোটেলের মতো এটা মানে ওরকম তাল মিলিয়ে চলতে পারছে না। ফাটল ধরছে, কিছু কিছু জায়গায় বাইরে পানি পড়তেছে। রুমগুলো অনেক অপরিষ্কার, বিল্ডিং গুলো অনেক ভাঙাচোরা, নড়চড়ে, পুরনো। স্পেশালি ওয়াশরুমটা একদম ভালো না। বেসরকারি হোটেল, গেস্ট হাউস ও রিসোর্ট পর্যটক পূর্ণ থাকলেও মোটেল দুটি থাকে খালি। আর এজন্য নানা সমস্যার কথা জানালেন মোটেলের কর্মকর্তারা। গেস্ট কম আসে, আমাদের একটা রেট আমাদের কমিয়ে দেই, কিন্তু অফ সিজনে অন্যান্য প্রাইভেট হোটেলগুলি তাদের রেটগুলি কমায় তো ঠিকই আছে, আরো কমানো হয়। ওদের রুম ক্যাটাগরিও খুব ভালো, সে তুলনায় আমাদের পর্যটন মোটেল প্রবাল এটা খুবই পিছিয়ে রয়েছে। রিনোভেশন করার জন্য আমরা অনেকবার ম্যানেজমেন্টকে জানিয়েছি। ম্যানেজমেন্টের খুব ইচ্ছা যে প্রবালটাকে 5 স্টার হোটেল করবে। পর্যটন কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা জরাজীর্ণতার কথা স্বীকার করে জানালেন মোটেল দুটির উন্নয়নে পরিকল্পনা নেওয়া হচ্ছে। কাঠামোটা পুরাতন মনে হচ্ছে আর কি, ক্রমান্বয়ে এগুলো উন্নয়ন করা হবে। মোটেল উপলে 5 স্টার হোটেলের একটা প্রস্তাব আছে এবং এটাও পিভিপির মাধ্যমে করা হবে। পর্যটন সংশ্লিষ্টরা বলছেন জনবল বৃদ্ধি ও মান উন্নয়ন করা হলে সরকারি প্রতিষ্ঠান দুটি লাভের মুখ দেখবে। সময় সংবাদ, কক্সবাজার।
ভারতের কাশ্মীরে সেনা ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় 17 সেনা সদস্য নিহতের ঘটনায় পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানানো হবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের বক্তব্যের উরি হামলার প্রসঙ্গটি উত্থাপন করে বিশ্ব নেতাদের প্রতি এই আহ্বান জানানো হবে বলে জানান তিনি। এদিকে যথাসময়ে এবং উপযুক্ত স্থানে এই হামলার পাল্টা জবাব দেওয়া হবে বলে জানিয়েছে নয়াদিল্লি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রী এবং শীর্ষ সামরিক কর্মকর্তাদের বৈঠক শেষে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে এই কথা জানানো হয়। একই সঙ্গে উরি হামলা সহ ভারতে বিভিন্ন সন্ত্রাসী হামলার সঙ্গে পাকিস্তানের যোগসূত্রের প্রমাণও দেশটির কাছে হস্তান্তর করা হবে বলে নয়াদিল্লির পক্ষ থেকে জানানো হয়েছে। এদিকে ভারত সহ যে কোনো দেশের প্রত্যক্ষ ও পরোক্ষ হুমকি মোকাবেলায় পাকিস্তান প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির সেনাপ্রধান রাহুল শরীফ। সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তুরস্কে 28,000 শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী এই তথ্য নিশ্চিত করেছেন। এর মধ্যে সোমবার 9,465 জনকে বরখাস্ত করা হয়। কুর্দি বিদ্রোহীদের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে এক সপ্তাহ আগে 12,000 শিক্ষককে চাকরিচ্যুত করেছিল দেশটির সরকার। এদিকে শিক্ষকদের চাকরিচ্যুত করার ঘটনায় বিক্ষোভ করেছে দিয়ারবাকির প্রদেশের নাগরিকরা। আঙ্গুলের ব্যথাটা অনেকটাই সেরে উঠেছে, তাই আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে খেলার ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী বাংলাদেশ ওপেনার তামিম ইকবাল। প্রতিপক্ষ পিছিয়ে থাকলেও হালকাভাবে নিচ্ছেন না তিনি, বরং দীর্ঘদিন পর আফগানদের বিপক্ষে 3টি ওয়ানডে ম্যাচকে দেখছেন দারুণ প্রস্তুতির অংশ হিসেবে। দর্শক সময় সংবাদকে দেয়া তামিম ইকবালের বিশেষ সাক্ষাৎকারের দ্বিতীয় ও শেষ পর্বের বিস্তারিত থাকছে হুমায়ুন কবির রোজের রিপোর্টে। গেল মাসে 27 তারিখে আঙ্গুলে বেশ চোট পান তামিম। তারপর ক্রিকেট আকাশে শঙ্কার কালো মেঘ জমে আফগানিস্তান সিরিজে ড্যাশিং এই ওপেনারের খেলা নিয়ে। তবে সব সংখ্যার কালো মেঘ ভেদ করে রোববার ঠিক 20 দিন পর ব্যাট হাতে নেন তামিম। পরে ইনডোরে প্রধান কোচ হাতুরের অধীনে নেটে ব্যাটিংয়ে আত্মবিশ্বাস ফেরান খ্যাপাটে এই ওপেনার। ব্যাটের সাথে বলের রসায়ন মেলার পর সেন্টার উইকেটে দীর্ঘ সময় বিগ শটস খেলেন ওয়ানডে ক্রিকেটে 6 সেঞ্চুরির মালিক। পরে সময় সংবাদকে জানালেন আফগানিস্তান সিরিজে ফেরার সংকল্পের কথা। রিপোর্ট দিয়েছে তো আমার আল্লাহর রহমতে হাতে ব্যথাও কম, আজকে নেটও করেছি। সো আমি আশাবাদী ইনশাল্লাহ 25 তারিখে আগে আমি পুরোপুরি ফিট হয়ে যাবো আর 25 তারিখে ম্যাচটা ইনশাল্লাহ খেলতে পারবো। বাংলাদেশের ক্রিকেটে ঐতিহ্য কিংবা অর্জন সব দিক থেকে যোজন যোজন পিছিয়ে আফগানিস্তান, কিন্তু দেশের মাটিতে তাদের বিপক্ষে খেলা একটি ওয়ানডেতে হারের ক্ষত আছে টাইগারদের। তাই কিছুটা সতর্কে তামিমের মন নিজেদের সেরা খেলাটার দিকে। আমরা সবাই জানি আফগানিস্তান অনেকটাই ক্যাপেবল, ওরা এই কন্ডিশনে ভালো খেলবে। আমরা অপোজিশনের ব্যাপারে না বেশি চিন্তা করে আমরা যদি নিজেদের ব্যাপারে চিন্তা করি ওটা আমাদের জন্য ভালো হবে। আগামী কয়েক মাস ব্যস্ত সূচিতে ঠাসা বাংলাদেশের ক্রিকেট। তার আগে 14 মাস পর ওয়ানডে ফরম্যাটে ফেরার আগে আফগানদের বিপক্ষে সিরিজটাকে তামিম দেখছেন আদর্শ প্রস্তুতির মঞ্চ হিসেবে। নেক্সট 6 মাসে কিন্তু বাংলাদেশের প্রচুর খেলা। সো এই 6 মাসের জন্য এই 3টে ম্যাচ আমাদের জন্য আমার কাছে মনে খুব ইম্পর্টেন্ট হবে। বেশ বড় বড় ট্যুরও আছে, ইংল্যান্ড আছে, আমরা নিউজিল্যান্ডে যাব। সো সবকিছুর দিক থেকে যে স্টার্টিংটা আমি মনে করি খুব ইম্পর্টেন্ট হবে। আর স্টার্টিংটা যদি আফগানিস্তানের সাথে আমরা যদি ভালো খেলে জিততে পারি তাহলে অবশ্যই একটা পজিটিভ সাইড হবে। 21 সেপ্টেম্বর ঢাকায় আসবে আফগানরা। 25 সেপ্টেম্বর মিরপুরে 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টাইগারদের মুখোমুখি হবে তারা। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। দুপুর সময়ের পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানাবো আরো একবার। নিরাপত্তা নিশ্চিত না করেই যত্রতত্র গড়ে উঠছে কারখানা। যে কোনো সময় মারাত্মক দুর্ঘটনার আশঙ্কা। এক যুগের শিল্প দুর্ঘটনার একটি মামলারও বিচার শেষ হয়নি। আইসিটি ফর ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড পেলেন সজীব ওয়াজেদ জয়। এই পুরস্কার ডিজিটাল বাংলাদেশ করার ক্ষেত্রে আরও গতি আনবে বললেন প্রধানমন্ত্রী। পল্টন থানার নাশকতার মামলায় মির্জা ফখরুল সহ 20 দলীয় জোটের 74 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন। 4 ডিসেম্বর সাক্ষ্য গ্রহণ। জঙ্গি সংগঠন 90 জেএমবিতে সক্রিয় করা হচ্ছে নারী ও শিশুদের। কর্মী সংকটে নিজেদের পরিবারের সদস্যদেরও দলে ভেড়াচ্ছে জঙ্গিরা।
এবং স্ত্রী হত্যায় সম্পৃক্ততার অভিযোগ গাজীপুরের কাউন্সিলরের বিরুদ্ধে। পরকীয়া বাধা দেয় হত্যাকাণ্ড বলছে পরিবার। শ্বাসরোধে মৃত্যু জানালেন ময়নাতদন্তকারী চিকিৎসক। এ ছিল দুপুরের সময়। যেকোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।